ক্লাসে আমরা শেষ করেছিলাম এই পর্যন্ত যে আমাদের অ্যারোবিক রেসপিরেশন, যে রেসপিরেশনে আমাদের অক্সিজেন লাগে, সেখানে অ্যাকচুয়ালি আমাদের 4টা স্টেপ থাকে। ওকে, গ্লাইকোলাইসিস, প্রি ক্রেবস সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে, তার মানে যখনই আমাদের সেলুলার রেসপিরেশন, যেটা মোস্ট অফ দ্য টাইম অ্যারোবিক কি হয়, মানে অক্সিজেন লাগে, উই অলওয়েজ হ্যাভ দিস 4 স্টেপস। ওকে, বাট যখন আমাদের অক্সিজেন না থাকে, মনে করেন আমাদের অক্সিজেন অ্যাভেলেবল নাই, বাট স্টিল আমাদের রেসপিরেশন করতে হচ্ছে, তখন আমাদের জাস্ট ফার্স্ট স্টেপটা হবে এন্ড বাকি 3টা স্টেপ হবে না। বিকজ রেসপিরেশনের 4টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটারে খালি অক্সিজেন লাগে না, বাকি 3টারই অক্সিজেন লাগে। তো সেই ক্ষেত্রে যদি অক্সিজেন থাকে তাহলে 1 to 4 4টা স্টেপই হবে, আর যদি অক্সিজেন না থাকে তখন অ্যানারোবিক রেসপিরেশন মানে জাস্ট ফার্স্ট স্টেপটা হবে। ওকে, Yes, ma'am. এখন আমরা দেখি নিচে দেখেন একটা ইকুয়েশন আছে সেলুলার রেসপিরেশনে, যেখানে গ্লুকোজ C6H12O6, এটা আমাদের খাবার থেকে আসে, প্ল্যান্টসরা এটা নিজেরা বানায় ফটোসিনথেসিসে, আমরা এটা খাই। দেন এটার সাথে আমাদের অক্সিজেন যেটা আমরা ইনহেল করি, সে অক্সিজেনের সাথে এটা রিয়্যাক্ট করে আমাদের প্রোডাক্টস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড এটিপি, যেখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট অফ রেসপিরেশন ইজ এটিপি, which is basically energy. Okay, now আমাদের তার মানে এটিপি যদি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট থাকে অফ অ্যারোবিক রেসপিরেশন, তার মানে আপনারা কি বলতে পারবেন যে অ্যারোবিক এন্ড অ্যানারোবিক রেসপিরেশনের মধ্যে কোন রেসপিরেশনে বেশি এনার্জি প্রডিউস হবে, অ্যানারোবিক নাকি অ্যারোবিক? কেউ কি বলতে পারবে? Arabic. অ্যারোবিক, এক্স্যাক্টলি। কারণ চিন্তা করেন, অ্যারোবিকে তো আমার 4টা স্টেপ হচ্ছে, অক্সিজেন থাকলে 1 2 3 4 এই 4টা স্টেপই হয়, তার মানে প্রতিটা স্টেপে কিন্তু এটিপি রিলিজ হচ্ছে। তো অ্যাজ আ রেজাল্ট আমার 4টা স্টেপ হলে আমার অনেক এনার্জি রিলিজ হয় ওভারঅল। বাট যদি অ্যানারোবিক রেসপিরেশন মানে অক্সিজেন যদি না থাকে, সেই ক্ষেত্রে আমার খালি নাম্বার 1 স্টেপটা হবে, আর পরের 3টা স্টেপ হবে না। তো সেই ক্ষেত্রে আমার এনার্জি রিলিজ কিন্তু কম হবে। ওকে, নাও লেটস স্টার্ট উইথ আওয়ার first step, which is glycolysis. ওকে, তো যেটা আমরা জানি, গ্লাইকোলাইসিস আমাদের ফার্স্ট স্টেপ অফ আওয়ার রেসপিরেশন। ঠিক আছে, তো অ্যারোবিক মানে জানি আমরা যে এটার অক্সিজেনের প্রেজেন্সে হয় পুরো রেসপিরেশনটাই, বাট গ্লাইকোলাইসিস যেটা আমাদের প্রথম স্টেপ, এটা একটা অ্যানারোবিক স্টেপ। তার মানে এটা আমাদের অক্সিজেন ছাড়াও হবে, অক্সিজেন থাকুক আর না থাকুক গ্লাইকোলাইসিস আমাদের হবে। ওকে, এন্ড এই স্টেজটা আমাদের সেলের সাইটোপ্লাজমে কমপ্লিট হয়। বাট পরের 3টা স্টেজ যেটা দেখালাম 2 3 4, ওই 3টা স্টেজ আমাদের হবে সেলের মাইটোকন্ড্রিয়াতে। ওকে, বিকজ পরের 3টা স্টেজে কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এটিপি রিলিজ হয়, এনার্জি রিলিজ হয়। ঠিক আছে, তো পরের 3টা স্টেপ ডেফিনেটলি হতে হবে ইন দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, হুইচ ইজ মাইটোকন্ড্রিয়া। এখন এখানে কিছু কি ক্যারেক্টার্স থাকে। ওকে, কিছু কি ক্যারেক্টার্স এখানে পার্ট নেয়। নাম্বার 1 হচ্ছে আমাদের এটিপি। ওকে, অবভিয়াসলি আমাদের এনার্জি কনভার্সন, এনার্জি যেটা হচ্ছে কনভার্ট যখন হবে, অলওয়েজ এনার্জির কারেন্সি হচ্ছে আমাদের প্রডিউস হবে ইন দ্য ফর্ম অফ এটিপি। ওকে, অ্যান্ড কিছু কিছু মলিকিউলস থাকে, খেয়াল করে নিচে লেখা আছে NADH অ্যান্ড FADH2। NADH অ্যান্ড FADH2 কিন্তু আমাদের খুব ক্রুশিয়াল 2টা মলিকিউল, কাজ এদের কাজ হচ্ছে প্রতিটা স্টেপ থেকে কি কোড়ানো, জানেন? বলেন তো কি ওরা খালি কি কালেক্ট করতে চায় ওরা? NADH and FADH2 কি কালেক্ট করার জন্য সবসময় ওরা ইন্টারেস্টেড, বলেন তো, কেউ কি বলতে পারবেন? ইফ উই আর কলিং দেম ইলেকট্রন ক্যারিয়ার্স, ওরা কি কালেক্ট করবে তার মানে, বলেন তো, একজন, যে কোনো একজন বলেন। H plus ion. ইলেকট্রনস বেসিকলি, রাইট? Abs- রাইট, হ্যাঁ, বলা যায় ইলেকট্রনস। সো ইয়েস,
NADH and FADH2, they're always collecting electrons from all the steps, okay? That is just their job, to always collect electrons, okay? So, আচ্ছা, প্রথম স্টেজ আমাদের গ্লাইকোলাইসিস, ওকে? গ্লাইকোলাইসিসে অ্যাকচুয়ালি কি হয়, এখানে আমার প্রথমে আমার তো স্টার্টিং প্রোডাক্ট আমার গ্লাইকোলাইসিসের বা অ্যারোবিক রেসপিরেশনের কি গ্লুকোজ। এই গ্লুকোজটা জাস্ট ভেঙে, খেয়াল করে নিচে একটা বক্সে ইফ ইউ ক্যান সি অন দ্য রাইট, বটম রাইট, যে একটা 6 কার্বন গ্লুকোজ ভেঙে 2-3টা কার্বনের কম্পাউন্ড ফর্ম হচ্ছে, ওকে? সরি, কোথায় চলে গেল? একটা 6 কার্বন গ্লুকোজ ভেঙে আমার 2-3 কার্বনের কম্পাউন্ড ফর্ম করছে, এন্ড এক একটা 3 কার্বনের কম্পাউন্ডকে আমরা রাখবো পাইরুভেট, ওকে? সো গ্লাইকোলাইসিস ইজ দ্য স্টেপ where the glucose that we eat from our food, one glucose molecule is broken down into 2-3 carbon molecules, and the 3 carbon compounds are known as pyruvate, okay? এখন এই স্টেপে নিশ্চয়ই অক্সিজেন লাগছে না, কারণ আমি বলেছি গ্লাইকোলাইসিসে অক্সিজেন লাগে না, ওকে? একটু দাঁড়ান, আমি আমার হোয়াইট বোর্ডটা শেয়ার করি। সো C2C6H12O6, তো আমরা জানি দিস ইজ আ কার্বন 6 কার্বন মলিকিউল গ্লুকোজ। তো যেটা অ্যাকচুয়ালি হয় গ্লাইকোলাইসিসে, যেটা হয় এটাই ভেঙে 2-3 কার্বন পাইরুভেট মলিকিউল তৈরি হয়, ওকে? সো একটা 6 কার্বন ভেঙে 2-3 কার্বন মলিকিউল তৈরি হয়, এটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস। এন্ড এখানে যেটা হয় এটিপি প্রডিউস হয়, কিন্তু খুব কম অ্যামাউন্ট অফ এটিপি প্রডিউস হয়, ওকে? লাইক we can say that in glycolysis around only 2 ATP is produced, okay? Just 2টা ATP produced হয়, okay? And 2টা NADH প্রডিউস হয়। 2টা NADH প্রডিউস হয় মানে ওরা কি কালেক্ট করে নিয়ে আসলো? 2টা NADH এই প্রসেস থেকে নিশ্চয়ই ইলেকট্রনস কালেক্ট করলো, ঠিক আছে? তাহলে আমার একটা গ্লুকোজ মলিকিউল ভেঙে 2টা পাইরুভেট মলিকিউল তৈরি হচ্ছে গ্লাইকোলাইসিসে, 2টা এটিপি প্রডিউস হচ্ছে এই স্টেপে, 2টা NADH তার মানে NADH এখানে এসে 2টা NADH এসে ইলেকট্রনস কালেক্ট করছে, কালেক্ট করে এরা জাস্ট, এদের কাজ হচ্ছে আপাতত জাস্ট কালেক্ট করা, ওকে? এখন তো এই যে পাইরুভেট 2টা প্রডিউসড হলো, এই 2টা পাইরুভেট এর তখন তো প্রডিউস হলো কোথায়? সাইটোপ্লাজমে, রাইট? এখন এই 2টা কারণ গ্লাইকোলাইসিস কিন্তু সাইটোপ্লাজমে হয়, সো 2টা পাইরুভেট যে প্রডিউস হবে এটা কিন্তু সাইটোপ্লাজমে হবে। তারপরে এই 2টা পাইরুভেট চলে যাবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে, কারণ নেক্সট সব স্টেপ আমার হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, ওকে? নাও মাইটোকন্ড্রিয়াতে যখন গেল, তারপরে যে স্টেপটা আমার হবে সেটাকে বলা হয় আমাদের প্রি ক্রেবস সাইকেল, ওকে? সো মাইটোকন্ড্রিয়াতে যে গেল এই স্টেপটাকে আমাদের বলা হয় প্রি ক্রেবস সাইকেল। এখানে কি হবে? এই প্রি ক্রেবস মানে ক্রেবস সাইকেলের ঠিক আগের পার্টটাকে আমরা বলবো প্রি ক্রেবস সাইকেল, ঠিক আছে?
সো এখানে কি হয়, এখানে what actually happens is পাইরুভেট আসলো যেটা, সেটা রিয়্যাক্ট করবে কোএনজাইম এ, একটা মলিকিউল, এটার সাথে রিয়্যাক্ট করে প্রডিউস করবে অ্যাসেটাইল কোএনজাইম এ। সো পাইরুভেট যেটা 3 কার্বন একটা মলিকিউল ছিল, সে রিয়্যাক্ট করবে একটা কম্পাউন্ডের সাথে কোএনজাইম এ, অ্যান্ড এই রিয়াকশনে আমার একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে যাবে। যেহেতু একটা কার্বন এই 3 কার্বন থেকে রিলিজ হয়ে যায়, নাও দিস কম্পাউন্ড ইজ অ্যাকচুয়ালি আ 2 কার্বন কম্পাউন্ড। ঠিক আছে, সো কি কি প্রডিউস হলো তাহলে আমার এই স্টেপ থেকে? একটা কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটাইল কোএনজাইম এ, অ্যান্ড এখানেও একটা NADH প্রডিউসড হয়। তার মানে এও হচ্ছে এই স্টেপ থেকে ইলেকট্রন কালেক্ট করবে। তাহলে কি বুঝলাম? গ্লাইকোলাইসিসে আমার 2টা পাইরুভেট প্রডিউস হলো, সেই 2টা পাইরুভেট এক একবার প্রি ক্রেবস সাইকেলের রিয়াকশনে ঢুকবে। তো একটা পাইরুভেট একটা কোএনজাইম এর সাথে রিয়াক্ট করে একটা অ্যাসিটাইল কোএনজাইম এ ফর্ম করবে, সাথে আমার একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে। যেহেতু এটা একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে, এই 3 কার্বন মলিকিউলটা 2 কার্বন মলিকিউল ফর্ম করে, অ্যান্ড কি হয়ে যায়? দিস 3 কার্বন পাইরুভেট বিকামস আ 2 কার্বন অ্যাসিটাইল কোএনজাইম এ। সাথে আমার এখানে আমার কোনো এটিপি রিলিজ হয় না। ওকে, এখানে আমার নো এটিপি ইজ রিলিজড ইন দিস স্টেপ, বাট এখানে আমার NADH কিছু ইলেকট্রন কালেক্ট করে, এখানেও সে কালেক্ট করে ফেলে, এই স্টেপেও সে কালেক্ট করে। এখন তাহলে আমার দু- দুইটা পাইরুভেট আমাকে কিন্তু 2টা অ্যাসিটাইল কোএনজাইম এ ফর্ম করছে। 2টা পাইরুভেট, ঠিক আছে, 2টা পাইরুভেট 2টা অ্যাসিটাইল কোএনজাইম ফর্ম করছে। তার মানে 2টা 3 কার্বন পাইরুভেট 2টা 2 কার্বন অ্যাসিটাইল কোএনজাইমে ফর্ম করছে। এটাকেই বলা হয় প্রি ক্রেবস সাইকেল। ওকে, এই প্রসেসটা প্রি ক্রেবস সাইকেলও মাইটোকন্ড্রিয়াতে হয়, ঠিক আছে। অ্যান্ড তারপরে নেক্সট স্টেপটাকে বলবো প্রি ক্রেবস সাইকেল। তো নেক্সট স্টেপটা ডেফিনেটলি কি হবে, কেউ কি বলতে পারবেন? প্রি ক্রেবস সাইকেলের পরে কি স্টেপ আসবে? আচ্ছা, সবাই কি আমার হোয়াইট বোর্ড ঠিক করে দেখতে পাচ্ছেন আমি যেভাবে সবকিছু লিখছি? এভরিওয়ান? ওকে, সো এখন আমার অ্যাকচুয়ালি আমি কখনো এই ট্যাবের মধ্যে এরকম করে হোয়াইট বোর্ড করি না, আমার অনেক কষ্ট হয়েছে ফিগার আউট করতে যে কিভাবে এটা করব। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আমার ক্রেব সাইকেল হবে। ক্রেব সাইকেলে কি হবে? ক্রেব সাইকেল কিন্তু কি, ইট রিকোয়ার্স O2, so this is an aerobic step. অক্সিজেন না থাকলে জীবনেও ক্রেব সাইকেল হবে না, অক্সিজেন থাকতেই হবে ক্রেব সাইকেলের জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়, আমার অ্যাসিটাইল কোএনজাইমে একবার আসলো। কোত্থেকে আসলো? ওই যে প্রি ক্রেব সাইকেলে অ্যাসিটাইল কোএনজাইমে ফর্ম হলো, ও আসলো। ও এসে ক্রেব সাইকেলে একটা সাইট্রিক অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করলো। ওকে, সরি, হোল্ড অন। ওকে, অ্যাসিটাইল কোএনজাইমে এসে এখানে একটা 4 কার্বন মলিকিউলের সাথে রিয়্যাক্ট করে ও কি হলো,
সাইট্রিক অ্যাসিড ফর্ম করবে which is a 6 কার্বন মলিকিউল। সো অ্যাসিটাইল এ ছিল, অ্যাসিটাইল কোএনজাইম এ ছিল 2 কার্বন মলিকিউল, ও একটা 4 কার্বন একটা মলিকিউলের সাথে, এটার নামটা নট ইম্পর্টেন্ট, ওকে। সো 2 কার্বন অ্যাসিটাইল কোএনজাইম এ রিঅ্যাক্টস উইথ আ 4 কার্বন মলিকিউল টু ফর্ম সাইট্রিক অ্যাসিড which is a 6 কার্বন মলিকিউল, ওকে। তো এই 6 কার্বন সাইট্রিক অ্যাসিডটা this 6 কার্বন citric acid actually এটা broken down হয় in several steps, এটা in several steps এ broken down হয়, and এই several steps এ যখন broken down হয় অনেক কিছু রিলিজ হয়। কি কি রিলিজ হয়? অবভিয়াসলি এটিপি তো অনেক রিলিজ হবে, ওকে। NADH ইলেকট্রনস কালেক্ট করবে, ওকে। FADH2 ও অনেক ইলেকট্রনস কালেক্ট করবে, ওকে। সো একটা অ্যাসিটাইল কোএনজাইমে যখন ক্রেবস সাইকেলে ঢুকবে, ওকে, তখন একটা করে এটিপি প্রডিউস হবে। বাট আমার কিন্তু দুইটা অ্যাসিটাইল কোএনজাইমে ফর্ম করেছিল, তাই না? বিকজ দুইটা পাইরুভেট থেকে দুইটা অ্যাসিটাইল কোএনজাইমে ফর্ম করেছিল। তার মানে দুইটা অ্যাসিটাইল কোএনজাইমের থেকে কিন্তু আমার দুইটা এটিপি প্রডিউস হবে, বিকজ 2 অ্যাসিটাইল কোএনজাইমে অ্যাকচুয়ালি কামস ফ্রম দ্য প্রি ক্রেবস সাইকেল। তার মানে প্রতিটা একটা গ্লুকোজের জন্য দুইটা পাইরুভেট হয়, সে দুইটা পাইরুভেট থেকে দুইটা অ্যাসিটাইল কোএনজাইমে আসে, সেই দুইটা অ্যাসিটাইল কোএনজাইম এক একবার করে ঢুকে, ওরা কিন্তু একসাথে কখনো ক্রেবস সাইকেলে ঢুকবে না, একটা অ্যাসিটাইল কোএনজাইমে ঢুকবে, ঢুকে কি করবে, একটা এটিপি দিবে, দেন আরেকটা অ্যাসিটাইল কোএনজাইমে এসে আরেকটা এটিপি দিবে। নাও এখানেও কিন্তু আমার এই পুরো স্টেপটাও কিন্তু আমার মাইটোকন্ড্রিয়াতে হয়, ওকে। সো দিস হোল স্টেপ টেকস প্লেস ইন দ্য মাইটোকন্ড্রিয়া। তার মানে এখন আমাদেরকে প্রতিটা, আমি তোমাদেরকে 3টা জিনিস এখন আপাতত বললাম। তিনটা জিনিস কি কি বললাম? গ্লাইকোলাইসিস, প্রি-ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল। এই 3টা স্টেপই আমাদের, 3টা স্টেপের জন্য কি কি জিনিস জানতে হবে? নাম্বার 1, কে ঢুকছে প্রসেসে, রিঅ্যাকটেন্টস কে কে, অক্সিজেন লাগবে কি লাগবে না, অক্সিজেন প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, এটা আমাদের জানতে হবে। লোকেশন, কোথায় হচ্ছে আমার এই জিনিসটা, অ্যান্ড প্রোডাক্টস, কি কি প্রডিউস হচ্ছে, ওকে। তার মানে প্রতিটা, আপনারা একটু এটা নোট করে রাখেন, প্রতিটা স্টেপের জন্য আমাদের জানতে হবে রিঅ্যাকটেন্টস কি, অক্সিজেন প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট, লোকেশন কোথায় হচ্ছে, অ্যান্ড প্রোডাক্টস কি কি রিলিজ হচ্ছে। আর উই ক্লিয়ার? নেক্সট তাহলে আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট জেনে যাব। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে গাইস? স্টুডেন্টস এই পর্যন্ত ক্লিয়ার? Yes, ma'am. ওকে। এবার আমি লাস্ট স্টেপটাতে আসবো, অ্যারোবিক রেসপিরেশনের, যেটাকে আমরা ডাকবো, আচ্ছা আমার যদি মিটিংটা শেষ হয়ে যায় আপনারা আবার জয়েন করেন, আই উইল স্টার্ট ইট अगेन, ওকে। 7:30 শেষ হবে, আপনারা আবার জয়েন করেন কাইন্ডলি, ওকে। নাও লেটস কাম টু দ্য লাস্ট স্টেপ অফ দ্য aerobic respiration, which is the electron transport chain. এখানে do you remember the do you remember the ETC? এই লাস্ট স্টেপটা আমার হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়, and do you remember এই যে NADH FADH2 এরা তো অনেক ইলেকট্রনস আগের স্টেপ গুলায় কালেক্ট করলো, এখন এই ইলেকট্রনস গুলা দিয়ে ওরা কি করবে? ওরা তখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ইলেকট্রনস গুলাকে কাজে লাগাবে, আর এই প্রসেসটা কোথায় হবে? আমার মাইটোকন্ড্রিয়ায়। নাও
মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেনটা, সেল মেমব্রেনটা ঠিক থাকে বাইলেয়ার, যেরকম আমরা ফসফোলিপিড বাইলেয়ার জানি, ঠিক সেই রকমই। ওকে, আমি পুরাটা করলাম না, বাট এটাতে একটু বুঝতে পারছেন যে দিজ আর ফসফোলিপিডস। ওকে, তো ঠিক এটা মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটা। ওকে, এই মেমব্রেনের ভিতরে দিস ইজ দ্য মেট্রিক্স, আর এটার বাইরে হচ্ছে দ্য এক্সটেরিয়র অফ দ্য সেল। ওকে, তো এখানে কি আসলো? এই যে NADH and FADH2 আসলো। আসার পরে কি হয়, ডু ইউ রিমেম্বার যে যে আমাদের মেমব্রেনে অনেক ধরনের ছোট ছোট প্রোটিনস থাকে অ্যাটাচড। ওকে, ঠিক আছে। সো দিজ আর দ্য মেমব্রেন প্রোটিনস যারা প্রতিটা ফসফোলিপিড বাইলেয়ারে অ্যাটাচ থাকে। সো ওরা এসে কি করবে, হোয়াট দে আর গোনা ডু ইজ, এই ওরা ইলেকট্রনস যখন নিয়ে আসবে, ওরা ইলেকট্রনস দিবে এই প্রোটিনস গুলাকে। ঠিক আছে, যখন ওরা এই প্রোটিনস গুলাকে দিবে, ওরা কি করবে, এক একজন এক এক প্রোটিনকে পাশে পাশে এদেরকে হাতে হাতে ট্রান্সফার করবে, চেইনের মতো দিল দিল দিল, একে দিল একে দিল একে দিল, দিতেই থাকবে দিতে থাকবে। ঠিক আছে, যখন দিতে থাকবে, হোয়াটস গোনা হ্যাপেন ইজ, এখান থেকে মেট্রিক্সে কিছু H+ আয়ন্স থাকে। এই H+ আয়ন্স গুলা যখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে, এরা সব পাম্পড হবে আউটসাইড অফ দ্য সেল। ঠিক আছে, সো কি হলো, আমার সব H+ আয়ন্স গুলা তখন বাইরে পাম্পড আউট হয়ে গেল, যখন ইলেকট্রনস গুলা প্রোটিন টু প্রোটিন এক্সচেঞ্জ হলো। যখন বাইরে এতগুলা H+ আয়ন্স চলে আসলো, তখন কি বলতে পারবে এখন কি বাইরে বেশি H+ আয়ন্স নাকি ভিতরে? কেউ কি বলতে পারবে কোথায় বেশি H+ আয়ন্স? কেউ কি বলতে পারবে? বাইরে। বাইরে। এখন যখন বাইরে বেশি H+ আয়ন্স এন্ড ভিতরে H+ আয়ন্স কম, এখন ডিফিউশন হিসাবে H+ আয়ন্স থেকে কোথায় মুভ করার চেষ্টা করবে, বাইরে থেকে ভিতরে না ভিতরে থেকে বাইরে? বাইরে থেকে ভিতরে। এক্স্যাক্টলি। তো প্রথমে কি হলো, প্রথমে কিছু প্রোটিনস ছিল, প্রোটিনস এর দ্বারা ওই যে ইলেকট্রনস এক একজন পাশ দিয়ে হাতে হাতে করে মানে চেইনের মতো পাস করলো। যখন এই পাসিংটা হচ্ছিল, অ্যাজ দ্য ইলেকট্রনস ওয়ার মুভিং ডাউন দিস চেইন অফ প্রোটিনস, একটা এনার্জি রিলিজ হয়, যে এনার্জির জন্য ভিতর থেকে বাইরে হাইড্রোজেন আয়ন্স পাম্প আউট হয়ে যায়, দেন বাইরে অনেক অনেক H+ আয়ন্স জমা হয়। ঠিক আছে, জমা যখন হয় তখন নিশ্চয়ই একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়, যেটার জন্য ওরা তখন আবার হোয়াট দে ডু ইজ দে ট্রাই টু, সো মেমব্রেনের সাথে এরকম একটা এনজাইম থাকে যেটাকে বলা হয় এটিপি সিনথেস। ঠিক আছে, আমি আবার সুন্দর করে আসছি। এবার আমি প্রোটিনস গুলা ছাড়াই আঁকবো। ঠিক আছে, আমি বাইলেয়ারটা আঁকছি, এনজাইমটা আঁকছি। আচ্ছা, বাইরে ছিল অনেক হাইড্রোজেন প্লাস আয়ন্স,
যারা সব বাইরে জমা হলো। এখন এরা যেহেতু অনেক অনেক বাইরে জমা হয়েছে, এরা চেষ্টা করবে তখন আবার ম্যাট্রিক্সের ভিতরে ডিফিউজ করতে। And এই যে ডিফিউশনটা হবে, তারা ঠিক এই প্রোটিনের ভিতর দিয়ে ডিফিউশনটা করবে। এন্ড এই প্রোটিনটা যেটার ভিতর দিয়ে ডিফিউশনটা করে, এটার নাম হচ্ছে এটিপি সিনথেস। ক্লিয়ার? সো বেসিকলি দিস ইজ লাইক আ মোটর। এইচ প্লাস আয়নস যখন এই মোটরটার ভিতর দিয়ে এখান দিয়ে আসবে, এটিপি সিনথেস, as the name suggests, is going to synthesize ATP. So as the H plus ions, they're going to flow down the ATP synthase and come back into the matrix. This ATP synthase is going to rotate and produce a lot of ATP basically. Actually এই প্রসেসটা থেকে around 34 ATP প্রডিউস হয়, ঠিক আছে? সো কি হলো, প্রথমে প্রোটিনস ছিল, প্রোটিনস এর কাছে NADH FADH2 আসলো, they are gonna pass the electrons down the proteins. As the electrons are gonna be passed, আচ্ছা আমি একটু শেষ করে শুরু করছি আবার, বিকজ এখনই আবার, আচ্ছা না থাক, একবারে 7:30-তে আই থিঙ্ক শুরু করি। তো যখন ইলেকট্রনস পাস করলো, এনার্জি প্রডিউস করলো, যেটার জন্য ভিতর থেকে এইচ প্লাস আয়নস বাইরে মুভ করলো, বাইরে জমা হলো। বাইরে যখন জমা হলো, বাইরে থেকে ভিতর ওরা ফেরত আসতে চাবে থ্রু দিস এনজাইম নোন অ্যাজ এটিপি সিনথেস। যখন এইচ প্লাস আয়নস এই এনজাইম দিয়ে ভিতরে ঢুকবে, তখন এই মোটরটা ঘুরবে এন্ড অনেক অনেক এটিপি প্রডিউস করবে, ম্যাক্সিমাম এটিপি, উইচ ইজ এই প্রসেসটা থেকে আমার অ্যারাউন্ড 34টা এটিপি প্রডিউস হয়। তার মানে 3টা স্টেপের মধ্যে সবচেয়ে বেশি প্রডিউস হয় আমার এটিপি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। ওকে, এখন তোমরা চিন্তা করতে পারো যে এই যে লাস্টে আমার এতগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট হলো, লাস্টের দিকে আমার এই ইলেকট্রন গুলা যাবে কই? ইলেকট্রন গুলা যাচ্ছে কোথায়? পাস হয়ে কি থেকে যাবে? নো, অ্যাকচুয়ালি কি হবে, এই যে হাইড্রোজেন আয়নস গুলা আছে, মনে আছে আমাদের আমাদের রেসপিরেশনের আরেকটা রিঅ্যাক্টেন্ট ছিল না, অক্সিজেন? তো তারা হচ্ছে এই ইলেকট্রনস গুলো অ্যাকসেপ্ট করবে, আর সাথে কি অ্যাকসেপ্ট করবে জানেন? এই যে হাইড্রোজেন আয়নস গুলা। তারপরে হাইড্রোজেন আর ইলেকট্রন আয়নস অ্যাকসেপ্ট করে অক্সিজেনটা তৈরি, কনভার্ট হয়ে যাবে ইনটু H2O। তার মানে আমরা কি বলতে পারি যে অক্সিজেন ইজ দ্য ফাইনাল অ্যাকসেপ্টর অফ দ্য ইলেকট্রনস? ইয়েস অর নো? আপনারা কি এটা কি বুঝছেন? ইয়েস অর নো, আপনারা কি বুঝেছেন? ইয়েস মিস। সো আচ্ছা, 7:30 বাজছে, আমি আবার শুরু করি। ওকে, গুলো লাস্টে অ্যাকসেপ্ট করবে অক্সিজেন, সাথে আমার হাইড্রোজেন আয়নস গুলো যে ছিল তা সেটাও অ্যাকসেপ্ট করবে অক্সিজেন, এন্ড এই তিনটা মিলে আমার এন্ড প্রোডাক্ট পানি। অবভিয়াসলি আমার তো কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, এই দুটাই তো আমার এন্ড প্রোডাক্ট হয়। সো আগের স্টেপ গুলা কিন্তু কার্বন ডাইঅক্সাইডও রিলিজ হচ্ছিল, রাইট? সো এই গেল আমাদের। তো আমি যদি এখন বলি, আমার গ্লাইকোলাইসিসে একটা গ্লুকোজে আমার গ্লাইকোলাইসিস থেকে 2টা এটিপি আসে, ক্রেবস সাইকেল থেকে আরো 2টা এটিপি আসে, এন্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট থেকে 34 এটিপি আসে। তাহলে আমার টোটাল কিন্তু একটা গ্লুকোজ থেকে আমার 36 এটিপি আসে। তার মানে যদি আমার এই দুটা স্টেপ না হয়, তাহলে অনলি অ্যানারোবিক রেসপিরেশনে কিন্তু 2টা এটিপি আসবে, ঠিক আছে? এখন অ্যানারোবিক রেসপিরেশন কখন হবে? যখন আমার অক্সিজেন প্রেজেন্ট থাকবে না, ঠিক আছে? সো নাও I'm gonna share my file again.
50, আমার প্রোডাক্ট এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট থেকে চেইন থেকে 34 এটিপি। আচ্ছা, তাহলে একটা গ্লুকোজ থেকে সেলুলার রেসপিরেশনে দুইটা এটিপি আসে, গ্লাইকোলাইসিসে দুইটা এটিপি আসে ক্রেবস সাইকেল থেকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট থেকে অ্যাকচুয়ালি এটা বিভিন্ন রিসার্চে বিভিন্ন লেখা অ্যামাউন্ট, বাট মোস্টলি 34ই বলি, ঠিক আছে। 32 থেকে 34 এটিপি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রডিউসড হয়, যে ক্ষেত্রে আমাদের গ্র্যান্ড টোটাল আমাদের একটা গ্লুকোজ থেকে রেসপিরেশনে 36 to 38 এটিপি প্রডিউস হচ্ছে। ওকে, so what happens after glycolysis if oxygen is not present? So if oxygen is not present, তখন আমার গ্লাইকোলাইসিসের পরে ক্রেবস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হবে না। তার মানে আমার পাইরুভেটটা কিন্তু কোথায় থেকে যাবে? সাইটোপ্লাজমে থেকে যাবে, তার আর মাইটোকন্ড্রিয়াতে যেতে হবে না। তাহলে দেখেন, if O2 is not present, fermentation occurs. যেই অ্যানারোবিক রেসপিরেশনের আরেকটা নাম কিন্তু ফার্মেন্টেশন। If oxygen is not present, anaerobic respiration or fermentation occurs. If oxygen is present, then তো ওই পরের সবগুলা স্টেপ মানে ক্রেবস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সব হয়। ওকে, ফার্মেন্টেশন কি? ফার্মেন্টেশন হচ্ছে কি হচ্ছে যেখানে আমার অক্সিজেন প্রেজেন্ট থাকে না, এর জন্য আমার যে প্রোডাক্টস অফ গ্লাইকোলাইসিস, যেটা আমার পাইরুভেট NADH, তারা কি করবে? তারা হচ্ছে they will not go to Krebs cycle and electron transport chain anymore, ওরা ওখানেই থেকে যাবে। and অক্সিজেন যেখানে আমাদের ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর ছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, এখানে তো আর যেহেতু পাইরুভেটটা আর মাইটোকন্ড্রিয়ায় যেতে পারে না, এখানে পাইরুভেটই ওই ইলেকট্রন NADH থেকে অ্যাকসেপ্ট করে ফেলে, ঠিক আছে। এন্ড সেই ক্ষেত্রে আমার লোকেশন সাইটোপ্লাজমে থাকে। এন্ড যখন এই প্রসেসটা হিউম্যানস এর মধ্যে হয়, তখন আমার প্রোডাক্ট ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়। এন্ড যখন এই অ্যানারোবিক রেসপিরেশনটা ইস্টের মধ্যে হয়, তখন অ্যালকোহল প্রডিউস হয়। ওকে, তো হিউম্যানস এর মধ্যে কি হয়? হিউম্যানস এর মধ্যে মনে করেন আমরা আমাদের একটা পয়েন্টে আমরা এত আমাদের মাসল ওয়ার্কআউট করছে, মাসল সেলস, যে আর অক্সিজেন আমরা পাচ্ছি না। সেই ক্ষেত্রে তখন আমাদের জাস্ট গ্লাইকোলাইসিস পর্যন্ত হবে, ক্রেবস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হবে না। ইলেকট্রন অ্যাকসেপ্ট NADH থেকে লাস্টে পাইরুভেটই করবে, লোকেশনটা সাইটোপ্লাজমেই হবে, এন্ড প্রোডাক্ট আমাদের হবে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিডটা এত জমা হয়ে যায় মাসলে একটা পর্যায়ের পরে, যে মাসলে তখন ক্র্যাম্পস এন্ড স্টিফনেস প্রডিউস হয়। ওকে, এই কোশ্চেন গুলা কিন্তু আমি অনেক দিই, যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের একটা নোট লিখেন। ওকে, এটিপি এখানে প্রডিউস হবে অবভিয়াসলি, বাট গ্লাইকোলাইসিস তো জাস্ট অনলি 2 এটিপি প্রডিউস হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার জাস্ট অ্যানারোবিক রেসপিরেশনে 2টা এটিপি প্রডিউস হয়। এন্ড দেন আরেকটা যেটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন, যেটা হচ্ছে ইস্টের মধ্যে হয়। এই ক্ষেত্রে আমার ইলেকট্রন অ্যাকসেপ্টর ইস্টে আরেকটা স্পেশাল মলিকিউল যেটাকে বলা হয় অ্যাসেটালডিহাইড, গ্লাইকোলাইসিসই শুধু হবে, অনলি 2টা এটিপি প্রডিউস হবে, এন্ড ইথানল প্রডিউস হবে। আমাদের এখানে ল্যাকটিক অ্যাসিড না প্রডিউস হয়, ইথানল প্রডিউস হবে। ওকে, অ্যারোবিক রেসপিরেশন এন্ড ফার্মেন্টেশনের মধ্যে ডিফারেন্সেস এটা আমি অনেক দিই। ওকে, সো এই ডিফারেন্সেস গুলো আপনারা একটু জানবেন, যে যেটা অক্সিজেন ছাড়া যে রেসপিরেশন হয় এন্ড অক্সিজেন নিয়ে যে রেসপিরেশন হয়, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দিস। ওকে, ওকে, সো এটাই হচ্ছে আমাদের বেসিকলি this was basically the whatever our 7th chapter was.